আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবায়েত শরীফ, প্রভাষক, বাংলা বিভাগ, ওমর গনি এমইএস কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের স্থান নিয়ে। তো গত ক্লাসটা আমাদের যেখান থেকে শেষ হয়েছিল, আজকে ঠিক একই জায়গা থেকে আমি এই ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের স্থান এবং স্বরধ্বনির উচ্চারণের স্থান নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা ধ্বনিতত্ত্বের প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখো নাই, তারা অবশ্যই প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখে নিবে। তাহলে তোমাদের আজকের এই ধ্বনিতত্ত্বের তৃতীয় পর্ব আহ, বুঝতে সুবিধা হবে। তো গত ক্লাসে আমরা যেখানে আলোচনা করছিলাম সেই জায়গাটাই আবার তোমাদের নিয়ে যাচ্ছি, যে আমরা প্রথমে একটা এরকম করে একটা ছক করছিলাম, তাই না? তো ছকটা কিভাবে করে আমরা করছিলাম, যে এই যে দেখো, যে আমরা ব্যঞ্জন ধ্বনির মধ্যে যে 5টি পর্ব বা বর্গ আছে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম। এই 5টা পর্ব বা বর্গ কি কি? এই যে এখানে দেখো, এই যে ক, চ, ট, ত, প, এই 5টা হচ্ছে কি পর্ব, তাই না? এই 5টাকে পর্ব বা বর্গ বলে। ত, চ, ট, ত, প। ঠিক আছে? এই এই একটা পর্বের মধ্যে আবার কয়টা ধ্বনি থাকে? হচ্ছে 5টা। এই প্রতিটা বর্গের শেষ যে ধ্বনিটা আছে, এই যে দেখো প্রত্যেকটা ধ্বনি, এই শেষ ধ্বনিগুলিকে, এই 5টা ধ্বনিকে একসাথে করে কি বলে? একসাথে করে বলে হচ্ছে নাসিক্য ধ্বনি। কেন নাসিক্য ধ্বনি বলে? কারণ হচ্ছে এগুলা হচ্ছে উচ্চারণটা হয় কোন জায়গা থেকে? বাতাসটা বের হয় নাক দিয়ে। হ্যাঁ, নাক এবং মুখ দুইটার সাহায্যে উচ্চারিত হয়, এই জন্য এগুলাকে কি বলে? এগুলাকে বলে নাসিক্য ধ্বনি। তাহলে দেখো, এই যে আমরা যদি বলি দন্তের ন, এটা কি ধ্বনি? নাসিক্য ধ্বনি। আমরা যদি বলি ম, এটা কি ধ্বনি? নাসিক্য ধ্বনি, তাই না? নাক, নাকের সাহায্যে উচ্চারিত হয়, এই জন্য আমরা এটাকে কি বলি? নাসিক্য ধ্বনি বলি। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস তোমাদের বলেছিলাম যে অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনিগুলি কি। আমরা বলছিলাম যে বাতাস কম বের হলে অল্প প্রাণ, বাতাস বেশি বের হলে মহাপ্রাণ ধ্বনি। তাহলে দেখো, এই যে ক হচ্ছে অল্প প্রাণ, খ হচ্ছে কি মহাপ্রাণ। কেন? কারণ ক বললে বাতাস কম বের হয়, খ বললে বাতাস বেশি বের হয়। আবার দেখো, গ, গ বললে বাতাস কম বের হয়, ঘ বললে বাতাস বেশি বের হয়। তাহলে এই গটা হচ্ছে অল্প প্রাণ, ঘটা হচ্ছে মহাপ্রাণ। তাহলে এই প্রথম যে এই যে কর বর্গ, এই বর্গটার সবগুলি হচ্ছে কি? এই 5টা ধ্বনি হচ্ছে কি অল্প প্রাণ। আবার এই বর্গের সবগুলি হচ্ছে কি মহাপ্রাণ। আবার এই বর্গের সবগুলি হচ্ছে কি অল্প প্রাণ। তারপরে বর্গের এইগুলো হচ্ছে কি মহাপ্রাণ ধ্বনি। ঠিক আছে? তাহলে আমরা অল্প প্রাণ মহাপ্রাণটা বুঝতে পারলাম। আরেকটা বলছিলাম হচ্ছে কি ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি। তো আমরা স্বরতন্ত্রের কথাটা বলছিলাম তোমাদের, এই যে আমাদের যে উচ্চ একটা হার আছে গলার এখানে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা ব্যাকরণের ভাষায় বলে স্বরতন্ত্র। তো এই স্বরতন্ত্রের সাহায্যে যে ধ্বনিগুলি উচ্চারিত হয়, সেই ধ্বনিগুলিকে, কিছু কিছু ধ্বনিকে বলে ঘোষ ধ্বনি এবং কিছু কিছু ধ্বনিকে বলে হচ্ছে অঘোষ ধ্বনি। কারণ কিছু কিছু ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রটা কম কম্পিত হয়, আবার কিছু কিছু ধ্বনিগুলি উচ্চারণের সময় স্বরতন্ত্র বেশি কম্পিত হয়। এই জন্য ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি পার্থক্য করা হয়েছে। আচ্ছা, তাহলে দেখো, এই যে আমাদের প্রথম যে ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ, এই যে প্রথম সিরিয়ালের যেগুলো আছে, প্রথম এবং দ্বিতীয় দ্বিতীয় বর্গের, এইগুলাকে আমরা কি বলবো? অঘোষ ধ্বনি বলবো। কারণ এগুলা দেখবা ক, খ বললে যতটুকু আমাদের এই যে স্বরতন্ত্রের যতটুকু কম কম্পিত হয়, তার চেয়ে বেশি কম্পিত হয় দেখো এই যে গ, ঘ বললে। ক, খ বললে যতটুকু কম্পিত হয় তার চেয়ে বেশি কম্পিত হয় গ, ঘ বললে। আবার দেখো চ, ছ বললে যতটুকু কম্পিত হয় তার চেয়ে কিন্তু বেশি কম্পনের সৃষ্টি হয় কি জ, ঝ বললে। তাই না? তাহলে এরকম করে আমরা এই ঘোষ অঘোষও পার্থক্য করতে পারছি। আবার আরেকটা জিনিস হচ্ছে, এই যে দেখো এই পর্বগুলি থেকে বা বর্গগুলি থেকে আরো কিন্তু উচ্চারণের স্থানগুলি নির্ণয় করা যায়। কিভাবে করে? যেমন দেখো, এই যে প, ফ, ব, ভ, এগুলা বললে কিন্তু ঠোঁটের সাহায্য লাগে। ঠোঁটের সাহায্য লাগে, ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয়, এই জন্য এগুলাকে আমরা কি বলি? এগুলাকে বলি আমরা ওষ্ঠধ্বনি। এরপরে দেখো ত, থ, দ, ধ, এগুলো হচ্ছে দাঁতের সাহায্যে উচ্চারিত হয়। জিহ্বাটা দাঁতের সাথে যায় স্পর্শ করে, এই জন্য এগুলাকে আমরা বলি দন্তধ্বনি। এরপরে দেখো ট, ঠ, ড, ঢ, এগুলাকে বলে হচ্ছে তালেব্যমূলীয়। তালেব্যমূলীয় কেন? কারণ দেখো জিভটা যায় একবারে তালুর পেছন দিকে যায় লাগে, এই জন্য বলে তালেব্যমূলীয়। আবার এই যে চ, ছ, বর্গের জ, ঝ, এইগুলাকে বলে তালেব্য ধ্বনি। কেন বলে? কারণ হচ্ছে জিভটা যায় দেখো তালুতে লাগে, দেখো দাঁতের একটু পেছনেই লাগে কিন্তু এই চ, ছ, জ, ঝ বললে। তাহলে এগুলাকে এই জন্য আমরা কি বলছি? তালেব্য ধ্বনি বলছি। এরপরে দেখো ক, খ, গ, ঘ, এগুলা কিন্তু এগুলা হচ্ছে দেখো এই দাঁত, ঠোঁট কিছুর কিন্তু সাহায্য লাগে না। এগুলা সরাসরি দেখো এখানে যে আমাদের কণ্ঠের যে একটা ঘর্ষণের সৃষ্টি হয়, এই জন্য কিন্তু এই ধ্বনিগুলিকে বলে কণ্ঠমূলীয় বা জিহ্বামূলীয় ধ্বনি। এই জিহ্বার এই গোড়া থেকে, এখান থেকে কিন্তু আসে, এই জন্য এগুলাকে বলে কি কণ্ঠমূলীয় বা জিহ্বামূলীয় ধ্বনি। তাহলে দেখো এই পুরো ছকটাই কিন্তু আমরা এরকম করে মনে রাখতে পারি। তাহলে আমরা এই মোট এই স্পৃষ্ট ধ্বনি বা স্পর্শ ধ্বনি কয়টা আমরা বলতে পারি? এই যে ক থেকে এই যে ম পর্যন্ত 25টি মোট, তাই না? স্পৃষ্ট ধ্বনি বা স্পর্শ ধ্বনি কয়টি? পেলে 25টি। এর মধ্যে থেকে দেখো যে কণ্ঠনালীয়, তালেব্যমূলীয়,
দন্ত, ওষ্ঠ, হ্যাঁ, নাসিক্য ধ্বনি আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারি। আমরা অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনিগুলো কিন্তু খুব সহজেই বের করতে পারি। এখন দেখো এই এই 25টা ছাড়া আরো যে কিছু ধ্বনি আছে সেগুলো আমরা এখন একটু দেখবো। তো প্রথমে আমরা বলবো যে পার্শ্বিক ধ্বনির কথা। হ্যাঁ, পার্শ্বিক ধ্বনি, একটা ধ্বনি আছে, সেটার নাম হচ্ছে ল। ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি। কেন পার্শ্বিক ধ্বনি? দেখো এই যে আমাদের আমরা এটা যদি আমরা মুখ ধরি, তো দেখো যখন আমরা বলতে যাই, লটা যখন বলতে যাই দেখো মুখটা গোল হয়ে যায় এবং এই মুখের পাশ দিয়ে দেখো বের হয়ে যায়। এই যে এই মুখটা এটা যদি ধরি, এই যে দেখো দুই পাশ দিয়ে এরকম করে বাতাস বের হয়, বাতাস বের হয়, এই জন্য পাশ দিয়ে বাতাস বের হয়, এই জন্য লটাকে বলে কি পার্শ্বিক ধ্বনি। এরপরে দেখো আরেকটা ধ্বনি আমরা দেখবো, এই যে র। র র রটা কি বলে হচ্ছে কম্পিত ধ্বনি। দেখো র র র বললে কিন্তু জীবের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়, এই জন্য রকে কি বলে? রকে বলে কম্পিত ধ্বনি, ঠিক আছে, বা কম্পনজাত ধ্বনি। এরপরে আরেকটা ধ্বনি আছে, যেটা হচ্ছে আমরা একটু এখানে এটা এই ছকটা একটু মুছে ফেলতে, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা এই যে রটা বললাম, তাহলে রটা কি বলছি? কম্পিত ধ্বনি বলছি। এরপর আরেকটা দেখো, এই যে আমাদের জিভটা সবসময় কিরকম থাকে? এরকম এরকম থাকে না, সোজা অবস্থায় থাকে। কিন্তু কিছু কিছু ধ্বনি বলে দেখো এটা কখন উপরে যায়, কখন নিচের দিকে আসে। তাহলে এই মাত্র দুইটা ধ্বনি আছে, যেটা হচ্ছে জিভটা এরকম দেখবা পুরোপুরি বাঁকায় যায়, বাঁকায় উল্টায় যায়। হ্যাঁ, উল্টায় যায়, এই জন্য এটাকে বলে প্রতিবেষ্টিত ধ্বনি। কোনগুলি? দুইটা, এই যে জয়বিন্ন র এবং এই ভয়শূন্য র, এই দুইটাকে বলে হচ্ছে প্রতিবেষ্টিত ধ্বনি। কেন? কারণ হচ্ছে এটা পুরাপুরি এরকম করে এই জিওভাটা উল্টায় যায়। এই জন্য এই জয়বিন্ন র এবং ভয়শূন্য র তোমরা একটু বলেও দেখতে পারো, যে বললে দেখবা এই জিওভাটা পুরাপুরি উল্টায় যায়, এই জন্য এটাকে বলে প্রতিবেষ্টিত ধ্বনি বা তাড়িত ধ্বনি। এরপরে তোমরা শীষ ধ্বনির কথা শুনছো, তাই না? তালিবস্য, দন্তের স, এগুলাকে কি বলে? শীষ ধ্বনি বলে। তো এই এই ধ্বনিগুলি আসলে কি এই ব্যঞ্জন ধ্বনিগুলির অন্তর্ভুক্ত থাকবে। তো এইগুলা আসলে ব্যঞ্জন ধ্বনির মধ্যে যদি তোমরা এগুলো আলোচনা করো, তাহলে আসলে উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিটা আমাদের আলোচনা মধ্যে চলে আসবে। এরপরে আমরা চলে যাব হচ্ছে স্বরধ্বনিতে, ঠিক আছে? এখন আমরা স্বরধ্বনির স্থানগুলি জানবো, কিভাবে করে স্বরধ্বনিগুলি উচ্চারণ করা হয়। দেখো আমরা স্বরধ্বনি আমরা কিন্তু সংজ্ঞাটা বলছিলাম, যে যে সকল ধ্বনি উচ্চারণের সময় মুখের মধ্যে কোথাও বাধা পায় না, বাতাস কোথাও বাধা পায় না, তাকে কি বলে? স্বরধ্বনি বলে। যেমন কি স্বরে অ, হ্যাঁ, তারপরে হচ্ছে কি, তারপরে রস্যই এ, এগুলো হচ্ছে কি স্বরধ্বনি। তো আমরা এই যে দেখো এই এই ধ্বনিগুলি বলতে গেলে ঠোঁটের কিন্তু একটা পার্থক্য হয়। তার মানে দেখো ঠোঁটের আকৃতি ভেদে স্বরধ্বনিগুলিকে পার্থক্য করা হয়। একটা হচ্ছে, এক নম্বর বলা হয় গোলাকৃত, গোলাকৃত। আরেকটাকে বলা হয় অগোলাকৃত, গোলাকৃত। এই দুই রকমের ধ্বনি থাকে এখানে, হ্যাঁ, স্বরধ্বনির মধ্যে। কিরকম? আমি আবার বলছি, এটা কিসের আকৃতি ভেদে? ঠোঁটের, হ্যাঁ, ঠোঁটের আকৃতি ভেদে স্বরধ্বনিকে আমরা দুই ভাগে করে ভাগ করি। একটাকে বলে গোলাকৃত স্বরধ্বনি, আরেকটাকে বলে অগোলাকৃত স্বরধ্বনি। কিরকম? দেখো আমরা যদি এখন বলি রস্যই, রস্য, তাহলে দেখো ঠোঁটটা গোল হয়ে যায়, এরকম করে গোল, এরকম করে গোল হয়ে যায়। এই জন্য এগুলাকে কি বলে? এগুলাকে বলে কি গোলাকৃত ধ্বনি। এই যে রস্যই, রস্য, এগুলা হচ্ছে গোলাকৃত। মানে যে সকল ধ্বনিগুলি স্বরধ্বনিগুলি বললে ঠোঁটটা গোল হয়ে যায়, সেগুলাকে আমরা কি বলবো? সেগুলাকে বলবো গোলাকৃত ধ্বনি। আর আর কিছু ধ্বনি আছে যেগুলা ঠোঁটটা দেখবে একবারে পুরো ছড়ায় যায়, হ্যাঁ, এরকম করে ছড়ায় যায়, সেগুলাকে বলবো আমরা অগোলাকৃত ধ্বনি। মানে ঠোঁটের আকৃতিটা অনেকটা এরকম করে এই যে ছড়ায় যায়, ছড়ায় যায় অনেকটা, হ্যাঁ, এই জন্য এগুলাকে বলে অগোলাকৃত ধ্বনি। যেমন দেখো আমরা যদি বলি এ, এ বললে কিন্তু এটা কি ঠোঁটটা ছড়ায় যায়, দেখো এ, এ ছড়ায় যায়। আবার দেখো যদি বলি, যদি বলি এ, এ যদি বলি, এ বললেও কিন্তু দেখবা ঠোঁটটা এরকম করে ছড়ায় যায়। তাহলে এগুলাকে আমরা কি বলবো? এগুলাকে বলবো আমরা হচ্ছে আহ অগোলাকৃত স্বরধ্বনি। তাহলে এই স্বরধ্বনি গুলিকে আমরা দুই ভাগে করে ভাগ করবো, কিসের ভিত্তিতে? ঠোঁটের আকৃতির ভিত্তিতে, ঠিক আছে? একটা হচ্ছে গোলাকৃত, আরেকটা হচ্ছে অগোলাকৃত। আমরা স্বরধ্বনির আরেকটা বিষয়ে চলে যাবো এখন। দেখো আমরা প্রথম একটু আগে একটা কথা বলছিলাম, যে এই যে আমাদের জিহ্বাটা কিন্তু এরকম করে সবসময় সোজা থাকে, তাই না? সোজা এরকম করে থাকে। কিন্তু এটা যখন আমরা কথা বলতে যাই বা ধ্বনি বলতে যাই, দেখো কখনো কখনো এটা কি এরকম উপরের দিকে চলে যায় না? কখনো কখনো দেখবা এরকম আরো অনেক উপরের দিকে চলে যায়, তাই না? আবার দেখবা কোনো কোনো ধ্বনি বলার সময় এই জিহ্বাটা নিচের দিকে চলে আসে, আবার দেখবা আরো নিচের দিকেও কিন্তু চলে যায়। তাহলে এই যে এরকম করে এই কখনো কখনো উপরের দিকে যায়, কখনো কখনো নিচের দিকে যায়, তাই না? ধ্বনিগুলিকে চার ভাগে করে ভাগ করবে, ঠিক আছে? একটা হলো দেখো যেসব ধ্বনি একবারে উপরের দিকে চলে যায় জিহ্বা, তাদেরকে আমরা বলবো উচ্চ, হ্যাঁ, উচ্চ ধ্বনি। আরেকটা একবারে উপরের একটু নিচের দিকে যেগুলো আসবে সেগুলোকে বলবো আমরা উচ্চ মধ্য, ঠিক আছে? আর যেগুলো একবার নিচের দিকে চলে যাবে সেটাকে আমরা বলবো
নিম্ন ধ্বনি, ঠিক আছে, নিম্ন ধ্বনি। আরেকটা একবার নিচে নিম্নের চেয়ে একটু উপরের দিকে যাবে, সেটাকে বলবো আমরা নিম্ন মধ্য। তাহলে আমরা দেখো এই জিহ্বার অবস্থানের উপর ভিত্তি করে আমরা এই স্বরধ্বনিগুলিকে 4 ভাগে করে ভাগ করব। একটা হচ্ছে উচ্চ, আরেকটা হচ্ছে উচ্চ মধ্য, আরেকটা হচ্ছে নিম্ন, আরেকটা হচ্ছে নিম্ন মধ্য। আমি একটা যদি উদাহরণ দিই তাহলে দেখবা তোমরা বুঝে ফেলছো। যেমন দেখো আমরা যদি বলি রস্যই, রস্যই, রস্যই বলে দেখো জিভটা একবারে উপরের দিকে চলে যায়, তাহলে আমরা এখানে দেখো এই যে রস্যইটা দিতে পারি। আবার দেখো রস্যৌ যদি আমরা বলি, দেখো রস্যৌ বললেও কিন্তু জিভটা উপরের দিকে চলে যায়, তাহলে আমরা এটা উচ্চতে ফেলতে পারি। আবার দেখো আমরা যদি বলি এ, এ, তাহলে আমরা এটা কি দেখো এ, এ বলে দেখো জিভটা নিচের দিকে চলে আসে না, তাহলে এটাকে আমরা কি নিম্ন ধ্বনি ধরতে পারি। আবার দেখো আমরা যদি বলি এ যদি বলি দেখো আরো নিচের দিকে চলে যাচ্ছে কিন্তু জিভটা, তাহলে আমরা এটাকে কি বলতে পারি, এই যে এখানে এরকম করে ফেলতে পারি। তো এই জীবের অবস্থার উপর ভিত্তি করেও কিন্তু স্বরধ্বনিকে এরকম করে 4 ভাগে করে ভাগ করো। তাহলে স্বরধ্বনি উচ্চারণের ক্ষেত্রে তোমরা এই দুইটা বিষয় তুলে আনতে পারো। একটা হচ্ছে ঠোঁটের আকৃতি ভেদে স্বরধ্বনির অবস্থা, আরেকটা হচ্ছে জিহ্বার অবস্থানের উপরে স্বরধ্বনির অবস্থা। এই দুইটা মিলে তোমরা আলোচনা করতে পারো, তাহলেই স্বরধ্বনির উচ্চারণের স্থানগুলি চলে আসবে। তো আমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছি এই বিষয়গুলি, এই উচ্চারণের স্থানগুলি। আশা করি যে এই স্বর এবং ব্যঞ্জন ধ্বনির এই উচ্চারণের স্থানগুলি তোমরা যদি জানতে পারো তাহলে কিন্তু ধ্বনির অনেক কিছুই তোমরা বুঝতে পারবা। আর তোমাদের একটা কথা ভালো করে মনে রাখতে হবে যে ধ্বনিটা কিন্তু আসলে কি একটা বলার বিষয়, এটা উচ্চারণ করার বিষয়, এটা কিন্তু কখনোই লিখার বিষয় না। লিখতে যাবা তখনই কিন্তু দেখবা ধ্বনির সাথে পার্থক্য হয়ে যাচ্ছে। তাহলে এই ধ্বনি তত্ত্বটা বা ধ্বনির এই অধ্যায়টা পড়তে হলে আমাদের অবশ্যই কিন্তু এইটা খেয়াল রাখতে হবে যে উচ্চারণের উপরে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, উচ্চারণটা আমরা কিভাবে করে করতেছি এটার উপরে গুরুত্ব দিয়ে আমাদের এই ধ্বনি তত্ত্বটা পুরোপুরি আলোচনা করা হবে। তা আজকে এই পর্যন্তই থাকবে। সামনের ক্লাসে তোমাদের দেখি ধ্বনিতত্ত্ব নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর তোমাদের এই বিষয়গুলি নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওটির কমেন্টসে দিয়ে আমাকে জানাবে। তাহলে আমি পরবর্তী যে ক্লাসটা থাকবে তোমাদের সাথে সেই ক্লাসের মধ্যে তোমাদের এই পরবর্তী এই বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করব, তোমরা যেগুলো জানতে চাও আর কি সেই বিষয়গুলি নিয়ে। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আসসালামু আলাইকুম।